লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে, মিলতে পারে উত্তর। দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক। সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। করোনা শনাক্তের সরঞ্জাম বিতরণ শুরু। চিকিৎসায় তৈরি হচ্ছে সব সরকারি হাসপাতাল। সরকারিভাবে কিট ও টিকা কেনার সিদ্ধান্ত। স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, হতাহত বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই জানালেন মার্কো রুবিও। তেল আবিবে জরুরি অবস্থা জারি। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। লন্ডনে হতে যাওয়া এই বৈঠকের দিকে তাকিয়ে দেশ। আলোচনা ফলপ্রসূ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে আসতে পারে ইতিবাচক বার্তা। এদিকে বৈঠক ঘিরে প্রবাসীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। শুক্রবার স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন অনেকে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজনৈতিক সংলাপ। শান্তিপূর্ণভাবে, এখানে কোনো স্লোগান হবে না, কোনো মিছিল হবে না, শুধুমাত্র শান্তিপূর্ণ একটি অবস্থানের মধ্যে দিয়ে আমরা নেতাকে স্বাগত জানাবো। বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবেন, ইলেকশন নিয়ে আলোচনা করবেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন। একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা উপহার দিবেন, গণতন্ত্র ফিরে আসবে। এদিকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। ওনারা সবকিছু নিয়েই আলাপ করবেন আর কি, এবং আমরা মনে করছি যে এই মিটিংটা খুবই ফলপ্রসূ হবে এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারবো। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আলোচনার মূল বিষয়বস্তু ও সিদ্ধান্ত। লন্ডনের বাতাসে আজ ছড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির স্পন্দন। আমার পিছনের অভিজাত এই হোটেলে মুখোমুখি হতে যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এখান থেকে হয়তো নির্ধারণ হতে পারে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের রূপরেখা। তাই সবাই তাকিয়ে আছে ঐতিহাসিক এই মুহূর্তের দিকে। কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আর বাংলাদেশেই বা কোন পথে হাঁটবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন কবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে মিলতে পারে উত্তর, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও হবে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে সবাই একটা, আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে।
গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব, যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে, কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসের হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণ অভ্যুত্থান ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজাকে অভিহিত করেন ডক্টর ইউনূস। 1990 সাল থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এবছর ডক্টর ইউনূস ছাড়াও অ্যাওয়ার্ড পান কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ইউনূস। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট, প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এর আগে বাংলাদেশ সময় 4:30টায় বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে দুই দেশের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে। তরুণদের ক্ষমতায়ন সহ নানা বিষয়ে ভূমিকা রাখায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন রাজা। পরে প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপরই ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে নগরমুখী কর্মজীবী মানুষ। সেই খবর জানাতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্টু, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন মোহাম্মদ ইউসুফ আলী এবং ভোলার ইলিশা ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমেই যাচ্ছি সিরাজগঞ্জের রিঙ্কু কুন্টুর কাছে। ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে অর্থাৎ কর্মে ফিরছে মানুষ, এবং আজকে রাজধানীমুখী যাত্রীর চাপ আমরা এই উত্তরবঙ্গ মহাসড়কে সবচেয়ে বেশি লক্ষ্য করছি, কারণ আমরা গত কয়েকদিন যেটি দেখেছি তার থেকে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। বেলা যত বাড়ছে আমরা দেখছি যে যাত্রীর চাপ কিন্তু আরো বাড়ছে, এবং সেই সাথে পরিবহন অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে। যাত্রীবাহী বাস ছাড়া আমরা যেটি দেখছি যে খোলা ট্রাক বা পিকআপে করে কিন্তু আসলে অনেকেই রাজধানীতে ফিরছে। যাত্রীরা যদি বলছে যে ছুটি যেহেতু শেষ, ঈদের ছুটি শেষ হয়ে আবারও কর্মে ফিরতে হবে, সেই জন্য তারা আসলে রাজধানীতে ফিরছে। যে কারণে আজকে আমরা দেখেছি যে এই যে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের যে কড্ডার মোড়, হাটিকবুর মোড়,
সহ বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রীর চাপ আমরা আজকে আসলে গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা বেশি লক্ষ্য করছি। যাত্রীরা অভিযোগ করে বলেছেন যে বাসে পর্যাপ্ত আসলে টিকিট না থাকা, অর্থাৎ যেহেতু বাসের টিকিট গুলো অগ্রিম বিক্রি হয়ে যায় সেই জন্য টিকিট না পেয়ে তারা কিন্তু বাধ্য হয়ে এই যে বিভিন্ন পিক আপ বা ট্রাক সহ বিভিন্ন পরিবহনে করে আসলে নিজ নিজ গন্তব্য, অর্থাৎ এই যে সিরাজগঞ্জের বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসলে রাজধানীর দিকে ফিরছে। এবং চালকরা যেটি বলছে যে আজকে কিন্তু আসলে যাত্রী চাপ অনেকটাই বেশি রয়েছে, তবে বাস চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যেটি বলছে যে যাত্রী চাপ থাকলেও পর্যাপ্ত সংখ্যক পরিবহন আছে, যে কারণে আসলে যাত্রীদের কোনো সমস্যার কথা নয়। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা কিন্তু জেলা পুলিশ এবং হাই পুলিশ কাজ করছে। তো এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ শেষে কর্মে ফেরা মানুষের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ রিঙ্কুর। তো এই যে দীর্ঘ সময় প্রিয়জনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি শেষে মানুষ কিন্তু এখন কর্মমুখী হচ্ছেন এবং তারা কিন্তু কর্মে যাচ্ছেন। তো আমরা একটা লঞ্চ এবং ফেরিতে বেশ চাপ লক্ষ্য করছি। সকাল থেকে এটা আমরা দেখছি পাটুরিয়া, দৌলতদিয়া, ওয়ারিচা, কাজিরহাট, নরুট হয়ে মানুষ কিন্তু ছুটছে কর্মস্থলে। তবে ঝুটকি ঝামেলাটা কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তি নিয়ে কর্মস্থলে যাচ্ছে কর্মজীবী মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে কর্মমুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। যাত্রীর চোখে মুখে একটা আনন্দের ছোঁয়া রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলছেন সামনে আর মাত্র একদিন ছুটি থাকায় ভিড়ভাট্টা এড়াতে আগে ভাগেই তারা কর্মস্থলে যাচ্ছেন। যানজট বা ভোগান্তি না থাকায় এখন যাত্রা সুস্থি হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপদাহ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘাটে বা নৌপথে হালকা বাতাসে থাকায় যাত্রা এখন পর্যন্ত আরামদায়ক হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে কথা বলেছি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছেন এই নৌরুটে পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রাখা হয়েছে, এই নৌরুটে কোনো ভোগান্তি হবে না বলে তারা আশ্বস্ত করছেন। আমরা একটা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন ঘাট এলাকাতে যে কোনো অনিয়ম রোধে জেলা এবং থানা পুলিশ কাজ করছে, সজাগ রয়েছে। যে কোনো অনিয়ম রোধে, বিশেষ করে যানবাহনের অতিরিক্ত ভাড়া রোধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। যাত্রীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া মাত্রই তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট নৌটে মোট 33টি লঞ্চ এবং 22টি ফেরি এবং 61টি স্পিডবোট চলাচল করছে। এই মুহূর্তে ভোলার ইলিশা ঘাটে রয়েছে নাসির উদ্দিন লিটন। আমরা সরাসরি সেখানকার অবস্থা জানার জন্য যুক্ত হব। নাসির। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে এখন আসলে ভোলার যে যাত্রীরা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকাগামী যে সমস্ত কর্মস্থলে ফেরা যাত্রীরা রয়েছে, তাদের এই ইলিশা ঘাটে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড়। আমি যেখানে রয়েছি ভোলার ইলিশা ঘাটের এই পন্টুন থেকে সকাল থেকে পর্যন্ত মধু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে 5টি লঞ্চ এবং সি ট্রাক ছেড়ে গেছে। ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি লঞ্চ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা আসলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। কিন্তু এই মুহূর্তে এই ঘাটে এই পন্টুনে কোনো লঞ্চ বা সি ট্রাক নাই, কিন্তু এখানে হাজার হাজার যাত্রীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুনে প্রচন্ড গরম এবং রোদের মধ্যে নারী পুরুষ শিশু সহ অসংখ্য যাত্রীরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন নৌযানের জন্য। আমরা বিআইডব্লিউটি এর সূত্রে যেটা জানতে পেরেছি, এখান থেকে মধু চৌধুরীর ঘাটে যে 5টি নির্ধারিত নৌযান ছিল, 5টি নৌযানই এখন চলে গেছে। আবার 10:30 কিন্তু 11টার পর ছাড়া আসলে এখানে আর কোনো লঞ্চ বা নৌযান নেই। এই এতটুকু সময় পর্যন্ত কিন্তু যাত্রীরা এখানে এসে কিন্তু অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি নিষিদ্ধ অবৈধ ট্রলারও এসে জড়ো হয়েছে। যাত্রীরা আসলে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এই ট্রলারগুলো তো এই যান পরিবহন হিসাবে ব্যবহার করছে। তবে যাত্রীরা শেষ মুহূর্তে যে কর্মস্থলে ফিরতে গিয়ে কিন্তু নানা ভোগান্তির অভিযোগ তুলেছে আমাদের কাছে নৌযানের অভাবে। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভোলা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জে।
ইরানে ইসরায়েলের হামলার খবর। ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরানে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা ঘিরে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তেহরানে 6টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকেও ইরানের পরমাণু ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। মধ্যরাতে চালানো এই অভিযানে অংশ নেয় বহু যুদ্ধবিমান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টস জানান, তেল আবিবের পক্ষ থেকে তেহরানের আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। প্রয়োজনে আরও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত 3টা থেকে দেশ জুড়ে স্কুল, অফিস ও সভা সমাবেশ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বদলে ফেলা হয়েছে প্রতিরক্ষা নীতিও। শুধুমাত্র জরুরি পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। তেহরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হামলার কয়েক ঘন্টা আগে ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও এমন আশঙ্কার কথা জানানো হয়। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে তেহরানে হামলা চালালো নেতানিয়াহু বাহিনী। এই ঘটনায় মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি ক্রমে ঘোলাটে হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি জড়িত না থাকলেও তাদের সেনা ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুত বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। 2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাব ভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। ঢাকা শহরের হসপিটালগুলো আর মেডিকেল কলেজ হসপিটালগুলো আরটিপিসিআর কিট দিচ্ছি। 17,20,000 টিকার মতো সারা সিভিল সার্জনে পাঠিয়ে দিচ্ছি। এখন ওইখানে যে কেউ যে টিকা নিতে পারবে। ডায়াগনস্টিক কিট, র্যাপিড অ্যান্টিজেন প্লাস আরটিপিসিআর। ডোনার এজেন্সি থেকে চেয়েছি। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চেয়েছি। প্লাস আমাদের সিএমএসডির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি। ওরাও আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। প্রতিটা মেডিকেল কলেজ, হাসপাতাল প্লাস ইনস্টিটিউটে আলাদা করে করোনার জন্য বেড ডেডিকেট করার জন্য বলা হয়েছে। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। পেনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্ত যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
আবারও ৩ অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল শান্তকে সরিয়ে আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 2023 ওয়ানডে বিশ্বকাপের সাকিব আল হাসানের জায়গায় ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। তবে এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন মিরাজ। এর আগে শান্তর অনুপস্থিতিতে 4 ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। যদিও একটিতেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি। 105 ওয়ানডেতে 1617 রান ও 110 উইকেট শিকার করেছেন মিরাজ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ ডিসেম্বর না এপ্রিল নির্বাচন কবে মিলতে পারে উত্তর। দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রেস সচিব। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক। সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, হতাহত বেশ কয়েকজন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই জানালেন মার্কো রুবিও। তেল আবিবে জরুরি অবস্থা জারি। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়।